ফ্রিকশন বা ঘর্ষণ এই নিয়ে অলরেডি আমরা দুটো ভিডিও করেছি, দুটো ক্লাস করেছি। আজকে আমরা প্রথমেই আলোচনা করব আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। তো ঘটনাটা খুব জটিল কিছু নয়, আমরা অলরেডি পড়ে নিয়েছি স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ। বলা হয়েছিল যে যখন একটা বস্তু কোনো একটা তলের সংস্পর্শে স্থির অবস্থায় থাকবে তখন তাকে বলা হবে, যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হবে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। Whenever an object is at rest in contact with a surface, the frictional force that acts between the body বা object and the surface is known as static friction. একই রকমভাবে একটা বস্তু যখন কোনো তলের সংস্পর্শে থেকে গতিশীল হয়, is in motion in contact with another surface, then the force of friction that acts between the object and the surface is known as kinetic friction. ঠিক আছে, একই রকমভাবে আবর্ত ঘর্ষণ। তো নাম থেকেই বুঝতে পারছো ব্যাপারটা খুব সিম্পল, যে একটা বস্তু অবশ্যই যে বস্তুটা কোনো একটা তলের উপর আবর্তন গতিতে অগ্রসর হবে, ঘুরতে ঘুরতে অগ্রসর হবে। একটা ফুটবল, একটা কাঠের বল বা একটা লোহার বল, একটা চাকা যেটা আবর্ত গতিতে ঘুরতে ঘুরতে রোলিং করতে করতে কোনো একটা তলের সংস্পর্শ থেকে অগ্রসর হবে, তখন তাদের মধ্যে মানে তাদের সংস্পর্শ তলে গতির বিপরীতে যে ঘর্ষণ বল কাজ করে সেই ঘর্ষণ বলটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। আচ্ছা, এই আবর্ত ঘর্ষণের ব্যাপারটা আসছে কোত্থেকে? আবর্ত ঘর্ষণের উৎসটাকে এইভাবে করা হয় যে যখন একটা বস্তু বা একটা গোলাকার বস্তু বা একটা চাকা একটা তলের উপর দিয়ে অগ্রসর হয়, এরকম মনে করো ঘুরতে ঘুরতে অগ্রসর হচ্ছে, দেখা গেছে সেই সংস্পর্শ তলে এইখানটায় সংস্পর্শ তলে একটা সারফেস অফ কন্ট্যাক্ট কি হয়, চেঞ্জ ইন শেপ, মানে আইদার বস্তুটার অথবা তলটার অথবা উভয়ের একটা আকারগত পরিবর্তন ঘটে। সেই যে আকারগত পরিবর্তন বা যেটাকে বলা হয় বিকৃতি, স্ট্রেন, দেয়ার ইজ আ স্ট্রেন অ্যাট দ্য সারফেস অফ কন্ট্যাক্ট অন আইদার বডি অর অন বোথ হতে পারে, সেই চেঞ্জ ইন শেপটাই প্রকৃতপক্ষে এই আবর্ত ঘর্ষণ সৃষ্টির জন্য দায়ী। কীরকম আমি একটা উদাহরণ দিয়ে বলি, তোমরা প্র্যাকটিক্যাল লাইফে জিনিসটা অবশ্যই অনুভব করেছো বা দেখেছো। যখন একটা নরম মাটির ওপর, মনে করো মাটিটা খুব নরম, তার উপর দিয়ে একটা ভারী চাকা যদি এগিয়ে যায়, তাহলে দেখা যায় চাকাটির গতির অভিমুখে মাটিটা কিছুটা হলেও বসে যায় আর গতির অভিমুখে কিছুটা হলেও সারফেসটা উঠে যায়। এটা কিন্তু ঘটে থাকে যদি মাটিটা নরম থাকে আর একটা ভারী চাকা এর মধ্য দিয়ে যাবার চেষ্টা করে। তাহলে এই যে তোমার একটু উঠে গেল, সেই উঠে যাবার জন্য বস্তুটার গতিটা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত পায়, এবং যেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। একই রকমভাবে যদি তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, মনে করো, দেখবে তোমার সাইকেলে যদি একটু পাম্প কম থাকে, তুমি যখন সাইকেলটা চালাবে তোমার সাইকেলের টায়ারটা মানে চাকার যে টায়ারটা কিছুটা হলেও বসে যায়। বসে যায় মানে তার আকারগত পরিবর্তন ঘটে, সেই আকারগত পরিবর্তনটাই ঘর্ষণ বলের জন্য দায়ী। তুমি খেয়াল করে দেখবে তোমার সাইকেলের টায়ারে যদি পাম্প কম থাকে তাহলে কিন্তু চালাতে খুব অসুবিধা হয়, আর যদি খুব হার্ড পাম্প থাকে তাহলে চালাতে খুব সুবিধা হয়। তার কারণটা কি, হার্ড পাম্প থাকলে চাকাটা বসে যাবার সম্ভাবনা কম, মানে there is a less tendency চেঞ্জ ইন শেপ অফ দ্য টায়ার, টায়ারটার আকৃতিগত পরিবর্তনের সম্ভাবনা কমে যায় যদি হার্ড পাম্প থাকে। তো সেক্ষেত্রে তাহলে কী হয়, ঘর্ষণ বলটা মানে যেটা বলছিলাম আকারগত পরিবর্তন হবে, সেই প্রবাবিলিটিটা কমে যায়। আর ঘর্ষণ বল যদি কমে যায় খুব সহজে চালানো যেতে পারে। কিন্তু যদি পাম্প কম থাকে তাহলে সেক্ষেত্রে যখন একটা হার্ড রোডের মধ্য দিয়ে যাবে, শক্ত রাস্তার মধ্যে দিয়ে, তখন সেক্ষেত্রে টায়ারটা কিছুটা হলেও বসবে। এই যে বসে যাবে তার মানে কি, আকারগত পরিবর্তন মানে আবর্ত ঘর্ষণ, তার মানে চাকাটার ওপর সেক্ষেত্রে আবর্ত ঘর্ষণ বেশি, যেটা গতির বিপরীতে কাজ করছে, তাহলে তোমাকে সামনে এগিয়ে যেতে বেশি বাধা দিচ্ছে। ঠিক আছে, এই হলো তোমার আবর্ত ঘর্ষণ বা আবর্ত ঘর্ষণের ধারণা কিভাবে সৃষ্টি হয় ইত্যাদি। এরপর ছোট ছোট কতগুলো আলোচনা করব, এগুলো তুমি অলরেডি জানো, নতুন কিছু হতে পারে। আচ্ছা, প্রথমে করে ফেলি ঘর্ষণ বলে কি কি সুবিধা হয়। এগুলো সুবিধাও আছে, মানে ঘর্ষণ বল তো শুনে মনে হচ্ছে যেন অসুবিধা, বাধা দেয়, আমার পরিশ্রম বেশি হয়, এই ব্যাপারগুলো বলি। তো আগে দেখে নিই ঘর্ষণ বল থাকার জন্য আমাদের কি কি সুবিধা হয়। তো বললে কি, ঘর্ষণ বল কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সুবিধার সৃষ্টি করে।
কীরকম, যে আমরা যে চলাফেরা করছি, আমি পরে ব্যাখ্যা করছি কীভাবে ঘর্ষণ বল আমাদের চলতে সাহায্য করছে। মনে রাখবে আমরা যে চলাফেরা করছি, হাঁটছি, সেই ঘর্ষণ বল না থাকলে আমরা কিন্তু হাঁটতে পারতাম না, প্রতি মুহূর্তে উল্টে পড়ে যেতাম। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের চলাফেরা করতে সাহায্য করে হচ্ছে ঘর্ষণ বল, ওয়াকিং, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এই যানবাহন এগিয়ে যাচ্ছে, সে যে পদ্ধতিতেই হোক যানবাহন এগিয়ে যাচ্ছে, সেই যানবাহন এগিয়ে যাওয়ার জন্য ঘর্ষণ বল দায়ী। মানে ঘর্ষণ বল না থাকলে তুমি মনে করো চাকা ঘোরাচ্ছ, দেখবে চাকাটা একই জায়গায় ঘুরছে, গাড়িটা এগোচ্ছে না। তাহলে সেক্ষেত্রে যানবাহনের গতির জন্য কিন্তু ঘর্ষণ বলের সাহায্য দরকার। আচ্ছা, আরেকটা ব্যাপার, যদি মনে করো অনেক সময় হয় কি, মই করে উঠতে হয়, ইলেকট্রিকের যারা কাজ করেন তারা কি হয়, একটা মই দেওয়া হয়, মই দিয়ে উঁচু জায়গায় উঠে কাজ করে। এই যে মইয়ের উপর দাঁড়িয়ে আমরা কাজ করছি, তারা কাজ করছেন, যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কখনোই একটা মইকে ওইভাবে দাঁড় করিয়ে রাখা যেত না, পিছলে পড়ে যেত প্রতি মুহূর্তে। এই যে তুমি দেশলাই কাঠি চালাচ্ছ, ঘর্ষণ বল না থাকলে তুমি দেশলাই কাঠিটাকে কোনোদিনই জ্বালাতে পারতে না। সুতরাং ঘর্ষণ বল থাকার জন্য আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর সুবিধা আছে। এবার চলে আসি অসুবিধা। অসুবিধাটা তো নিশ্চয়ই তোমার কাছে পরিষ্কার। প্রথম কথা হচ্ছে, একটা বস্তুকে তুমি ভূমির সঙ্গে সংস্পর্শে টেনে নিয়ে যেতে চাইছো, সেক্ষেত্রে কি হবে, যে ভূমি কি হবে, একটা ঘর্ষণ বল দেবে, এবং সেই জন্য তুমি যে পরিমাণ বল দেবে সেই পরিমাণ বলটা এফেক্টিভ হবে না, বেশ কিছু পরিমাণ কমে যাবে, তোমার কিন্তু বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে। অর্থাৎ একটা বস্তুকে ভূমির ওপর দিয়ে বা টেবিলের ওপর দিয়ে বা কোনো একটা তলের সংস্পর্শে তুমি যদি গতিশীল করতে চাও, তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বলের জন্য তোমাকে প্রচুর বেশি পরিশ্রম করতে হয়, ঠিক আছে। 2 নম্বর কথা, বিভিন্ন প্রকার মেশিন এবং যন্ত্রপাতি, যে কোনো রকমের, দুটো চাকা ঘুরছে, যে মেশিনগুলো থাকে, দেখবে চাকা থাকে, বিভিন্ন রকমের মুভিং অবজেক্ট, মুভিং পার্ট থাকে, সেই গতিশীল বস্তুগুলোর মধ্যে কি হয়, সবসময় একটা ঘর্ষণ বল কাজ করে। এই যে ঘর্ষণ বল কাজ করে, এর ফলে ঘষা লেগে কি হয়, যন্ত্রগুলোর ক্ষয় হয়, এবং যন্ত্রগুলোর ক্ষয় হওয়ার জন্য আমরা কি হয়, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত ব্যবহার করতে পারি, তারপর কিন্তু আমরা ব্যবহার করতে পারি। 3 নম্বর হচ্ছে তোমার যে কোনো যন্ত্রের কর্মক্ষমতা হ্রাস পায়, যেহেতু ভেতরে একটা বাধাজনিত বল কাজ করছে, যে কোনো যন্ত্রের ঘর্ষণ বলের জন্য একটা বাধাজনিত বল কাজ করে, মানে তার কর্মদক্ষতা অনেকটা হ্রাস পায়, ঠিক আছে। আর এই যে বারবার ঘষা খাচ্ছে, ঘষা খাওয়ার জন্য কি হয়, প্রচুর পরিমাণে তাপশক্তি অনেক সময় সৃষ্টি হয়। এবার কিছু পরিমাণ তাপশক্তি সৃষ্টি হওয়ার জন্য কি হয়, যে যন্ত্রপাতি যে ক্ষয়ে যাওয়াটা সেটা খুব তাড়াতাড়ি ঘটে। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কিন্তু যন্ত্রপাতি এত তাড়াতাড়ি ক্ষয়ে যেত না, যন্ত্রপাতিগুলোকে আরও দীর্ঘদিন আমি ব্যবহার করতে পারতাম। তাহলে ঘর্ষণ বলের সুবিধাও আছে, ঘর্ষণ বলের অসুবিধাও আছে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, যে আমাকে অনেক ক্ষেত্রে ঘর্ষণ বল কমানোর দরকার হয়, রিডিউস ফ্রিকশনাল ফোর্স। আমার তো মেশিন চালাতেই হবে, মেশিন না চালিয়ে তো আমি কাজ করতে পারবো না, কিন্তু আমি এটাও চাইবো যেন মেশিনগুলো দীর্ঘদিন আমরা ব্যবহার করতে পারি। এবার এই যে দীর্ঘদিন ব্যবহার যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমাকে ঘর্ষণ বলের মানটাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব কমিয়ে দিতে। তাহলে যন্ত্রপাতিগুলোকে যদি আমি দীর্ঘদিন ব্যবহার করতে চাই, তাহলে আমাকে চেষ্টা করতে হবে যাতে ফ্রিকশনাল ফোর্সটা অ্যাজ ম্যাক্সিমাম রিডিউস করা। তাহলে কি কি করলে ঘর্ষণ বল হ্রাস পায় সেই সম্পর্কে একটু আলোচনা করা যাবে। রিডিউস ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল কমাবার উপায়। ঘর্ষণ বল কমাবার অনেক রকমের উপায় আছে। প্রথম যেটা উপায় সেটা হচ্ছে স্মুথেনিং। কি বললাম, যে আমাকে সারফেসটাকে স্মুথ করে দিতে হবে, মসৃণ করা। মনে করো যে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ বল কাজ করছে, সেই দুটো বস্তুর তল যদি আমি মসৃণ করে দিতে পারি, যেটা বলেছিলাম ঘর্ষণ বলের একটা কারণ হিসেবে বলেছিলাম, আগেকার দিনে ধরে নেওয়া হতো যে তলগুলোর মধ্যে একটা খাঁজ আছে, সেই খাঁজগুলোর সঙ্গে খাঁজ লেগে যায়। তাহলে আমি যদি ওইভাবে ভাবতে চাই যে আমি তলগুলোকে মসৃণ করে দিলাম, তাহলে তলগুলোকে আমি যদি মসৃণ করে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই খাঁজগুলো অনেকটা কমে যাবে। আর যদি তোমার খাঁজ কমে যায়, তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বলটাও অনেকটা রিডিউস করে যাবে। তাহলে স্মুথ করা বা স্মুদেনিং করা, এটাও কিন্তু ঘর্ষণ বল কমানোর একটা উপায় হিসেবে বলতে পারো। 2 নম্বর হচ্ছে ইউজিং লুব্রিকেশন, পিচ্ছিলতারক বস্তু ব্যবহার করা। তো এটা আমরা
আমরা জ্ঞাতসারেই হোক বা অজ্ঞাতসারেই হোক, অনেক সময় আমরা কি করি কি, যে গ্রিস, তেল, অনেক সময় ঘরে কোনো কিছু কাজ করছে না, দরজা মনে করো লাগছে না ঠিক মতো, কোনোভাবে আটকে যাচ্ছে, আমরা কি করি, গ্রিস দিয়ে দিয়ে করি না? সেরকম মেশিনেও ক্ষেত্রেও, যখন মেশিন দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে, সবসময় মেশিনের সংস্পর্শ তন্ত্রতে কিছুটা করে গ্রিস দেওয়া হয় বা তেল দিয়ে দেওয়া হয়। এবার গ্রিস বা তেল এগুলো কি, এগুলো হচ্ছে লুব্রিকেশন। তো সেই পিচ্ছিলকারক পদার্থগুলো ব্যবহার করলেও অনেক সময় কেন দিই, সেটারও কারণ আছে, যে দুটো কঠিন বস্তুর মধ্যে যেটা ঘর্ষণ বল কাজ করে, দুটো সলিড, আর একটা সলিডের সঙ্গে একটা লিকুইড, ঘর্ষণ বল কিন্তু অনেকটা কমে যায়। একটা সলিডের সঙ্গে লিকুইড, মানে কঠিন পদার্থের সঙ্গে লিকুইড পদার্থের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করবে সাপোজ F1, আর দুটো সলিডের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করবে সাপোজ F2, F2 ইজ মাচ গ্রেটার দ্যান F1। যেহেতু একটা সলিড আর লিকুইড ব্যবহার করলে ঘর্ষণ বলটা অনেকটা কমে যায়, সেই জন্য চেষ্টা করা হয় কি, একটা কঠিনের সঙ্গে সবসময় কিছু পরিমাণ লুব্রিকেশন বা কিছু পরিমাণ পিচ্ছিলকারক পদার্থ সবসময় অ্যাড করা হয়, গ্রিস, তেল, যা হোক। আচ্ছা, 3 নম্বর, বিজ্ঞানী ব্যাবিটের নামকরণ অনুসারে এটাকে বলা হয় ব্যাবিটিং। আচ্ছা, ব্যাবিটিং ব্যাপারটা কি? তো দেখা গেছে, মানে অ্যানালিসিস করে বা আপনার পরীক্ষা করে, যে দুটো একই ধাতুর বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে, সাপোজ তোমার কাছে একটা স্পাতের সারফেস আছে, তার উপর একটা স্পাতের গোলক আছে, স্পাত, ISPAT। তো এদের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করবে সাপোজ F1, আমি যদি এরকম করি, একটা স্পাত নিলাম আর সেখানে একটা সংকর ধাতু নিলাম, সাপোজ সংকর ধাতুর যে সারফেস, সাপোজ অ্যান্টিমনি আর সিসা, এই ধরনের একটা সংকর ধাতুর সারফেস নিলাম, এদের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে। দেখা যাবে যদি আমি ওই সংকর ধাতুর পাতটাকে, বস্তুটাকে ব্যবহার করি বা সারফেসটাকে ব্যবহার করি, তাহলে কিন্তু ঘর্ষণ বলটা অদ্ভুতভাবে কমে যাচ্ছে। এই যে সংকর ধাতুটার কথা বললাম, সিসা, অ্যান্টিমনি, এটাকে বলে অ্যান্টি ফ্রিকশন অ্যালয়, অর্থাৎ ঘর্ষণ রোধী সংকর ধাতু। এই ধরনের সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ বল কমানোর পদ্ধতিটাকে বলা হচ্ছে ব্যাবিটিং। ঠিক আছে? তাহলে ব্যাবিটিং, বিজ্ঞানী ব্যাবিট যেহেতু আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারেই করা হয়। তাহলে ব্যাবিটিং ব্যাপারটা কি, যে ঘর্ষণ বল কমানোর সময় অনেক সময় আমরা বিভিন্ন ঘর্ষণ রোধী, অ্যান্টি ফ্রিকশন অ্যালয়, ঘর্ষণ রোধী সংকর ধাতু আমরা ব্যবহার করি। যেমন আমরা বললাম সিসা, অ্যান্টিমনি, SB মানে হচ্ছে অ্যান্টিমনি, ব্যবহার করে থাকি। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ব্যাবিটিং। আরেকটা ব্যাপার তুমি বলতে পারো, যে আবর্তগতিকে, সরি, আবর্তগতি নয়, চলঘর্ষণ, চলঘর্ষণকে অনেক সময় বলা হয় বিসর্গ ঘর্ষণ। বিসর্গ ঘর্ষণের অনেক ক্ষেত্রে আমরা সেটাকে আবর্ত ঘর্ষণে কনভার্ট করি। কাইনেটিক ফ্রিকশন, যে মনে রাখবে, কাইনেটিক ফ্রিকশনের মান রোটেশনাল ফ্রিকশন বা রোলিং ফ্রিকশনের থেকে অনেক বেশি। তাহলে আমরা যদি এমন ব্যবস্থা করতে পারি যে একটা বস্তু লিনিয়ার পথে এগোচ্ছে, ঠিক আছে, কিন্তু তার গতিটাকে আমি আবর্ত গতির মাধ্যমে রিপ্লেস করে দিই, যদি করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বল অনেকটা কমে যাবে। যেমন আমি উদাহরণ দিই, একটা সাইকেল যাচ্ছে, তো সাইকেলের ভেতর কি করা হয়, বল বিয়ারিং ব্যবহার করা হয়, মানে লোহার ছোট 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 বল ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ সেক্ষেত্রে বল ব্যবহার মানে কি, ভেতরের অংশটা রোটেট করবে, আর এই যে রোটেট করবে, রোটেট করার মাধ্যমে আমি লিনিয়ার মোশনটা সৃষ্টি করছি। সেক্ষেত্রে কি হবে, একটা আবর্ত ঘর্ষণ বল কাজ করবে, এবং সেই আবর্ত ঘর্ষণ বলের মান চলঘর্ষণের থেকে অনেকটা কম। সুতরাং ইউজিং বল বিয়ারিং, এটাও কিন্তু 4 নম্বর পয়েন্ট, এটাও কিন্তু ঘর্ষণ বল কমানোর একটা অন্যতম বড় উপায়। ঠিক আছে? মোটামুটি এই চ্যাপ্টারের থিওরি আর খুব বেশি নেই। হ্যাঁ, আরেকটু আছে, ওই যে বলেছিলাম একটা বস্তু, একজন ব্যক্তি একজন সারফেসের উপরে এগিয়ে যাচ্ছে, হাঁটছে, সেই হাঁটতে কিভাবে সাহায্য করছে ঘর্ষণ বল, সেটা নিয়ে আলোচনাটা বাকি আছে। তো সেটা একবার করে নিই। একজন ব্যক্তি, মনে করো, একজন সারফেসের উপর দিয়ে হাঁটার চেষ্টা করছে। পরীক্ষায় কিভাবে হাঁটতে সাহায্য করে সেরকম কিন্তু দেয় না, পরীক্ষায় এরকম দেয় যে তোমাকে ব্যাখ্যা করতে হবে, যেটা বরফের উপর দিয়ে যখন আমি হেঁটে যাব, তখন আমাকে ছোট ছোট, বা বলা হয় যে পা টিপে টিপে চলতে হয়, সোজা কথায়। কেন ছোট ছোট পদক্ষেপে চলতে হয়, কেন বড় বড় পদক্ষেপে চলতে গেলে কি অসুবিধা হবে, বা আমরা পিছলে পড়ে যাই, সোজা কথায়। একটা বরফের উপর দিয়ে যদি তুমি লাফিয়ে লাফিয়ে দৌড়াতে যাও,
তাহলে সেক্ষেত্রে পড়ে যাবে। তো সেই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যা করতে গিয়ে ওই ব্যাপারটা কিন্তু চলে আসে যে ঘর্ষণ বল আমাদের কিভাবে হাঁটতে সাহায্য করে, সেই আলোচনাটা কিন্তু এর মধ্যে চলে আসে। তো সেটাকেই প্রথমে আমি আলোচনা করি। আচ্ছা, তাহলে আলোচনা করা যাক কিভাবে ঘর্ষণ বল আমাকে হাঁটতে সাহায্য করে। তো আমরা হাঁটি কিভাবে? আমরা হাঁটার ক্ষেত্রে প্রথমে কি করি, আমি পায়ের সাহায্যে ভূমির ওপর একটা বল প্রয়োগ করি। কিভাবে বল প্রয়োগ করি, এখানে পায়ের ছবি কিভাবে অত দেখাবার দরকার নেই, তবু আমি বলে দিই যে এটা যদি আমার তল হয় তাহলে সেক্ষেত্রে আমার পাটা এইভাবে পড়ে, তাই না? এটা যদি আমার গোড়ালি হয় এরকম ভাবে পা পড়ছে, তাহলে আমি কি করছি, ভূমির ওপর একটা বল প্রয়োগ করছি। কিভাবে? সোজাসুজি নয়, আমি যখন প্রথমে বল প্রয়োগ করছি তখন সেটা আনুতভাবে বল প্রয়োগ করছি। তাহলে আমি ধরে নিলাম এইভাবে এই দিকে আমি একটা আনুতভাবে বল প্রয়োগ করছি, সে পি বল প্রয়োগ করলাম। এবার এই যে আমি পি বল প্রয়োগ করলাম, সেই পি বল প্রয়োগ করার জন্য আমার উপর একটা ভূমি লম্ব প্রতিক্রিয়া প্রয়োগ করবে। আমরা লম্ব প্রতিক্রিয়া বলছি, কিন্তু এক্ষেত্রে প্রতিক্রিয়া বল হিসেবে ভাবো যে আমি পা দিয়ে ভূমির উপর একটা বল প্রয়োগ করছি। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, ভূমিও নিশ্চয়ই আমার পায়ের উপর একটা বল প্রয়োগ করবে। সেই বলটা হচ্ছে রিঅ্যাকশন টাইপের ফোর্স, প্রতিক্রিয়াজনিত বল। এখানে লম্ব প্রতিক্রিয়া বলতে পারছি না, কারণ এটা সারফেসের উপর লম্বভাবে না হলো লম্ব নয়, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এটা প্রতিক্রিয়া বল কাজ করবে। এবার সেই প্রতিক্রিয়া বলটাকে আমি যদি উপাংশে ভাঙি, তাহলে এই বরাবর একটা উপাংশ পাবো, উল্লম্ব উপাংশ, আর এটা হচ্ছে তোমার Rx আনুভূমিক উপাংশ। এবং ব্যক্তির ওজন কোন দিকে কাজ করবে? ব্যক্তির ওজন কাজ করবে নিচের দিকে mg। ছবি থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে এই যে উল্লম্ব উপাংশটা বলছি Ry, সেটা কিন্তু আমার ওজনটাকে বা ব্যক্তির ওজনটাকে বা লোকটির ওজনটিকে প্রতিনিধিত্ব করে। তাহলে বস্তুর ব্যক্তির ওজন প্রতিনিধিত্ব হয়ে গেল, কে পড়ে থাকলো? শুধুমাত্র Rx, তাই না? এই Rx-টা আসে কোত্থেকে? তুমি মনে রাখবে এই যে Rx-টা আসছে সেটা that is provided by the frictional force। ঘর্ষণ বলের জন্যই প্রকৃতপক্ষে এই আনুভূমিক বলের মান, আনুভূমিক বলটা ক্রিয়াশীল হয়। এবং তুমি মনে রাখবে যদি আমি ছোট ছোট পা ফেলে হাঁটি তাহলে Rx এর মানটা Fs এর থেকে কম হয়। Fs মানে ঘর্ষণ বলের সর্বাধিক মান, লিমিটিং ফ্রিকশন। যদি আমি ছোট ছোট পা ফেলে হাঁটি তাহলে সেক্ষেত্রে এই বলটা কম হবে, তাহলে এই বলটা কম হবে, তাহলে এই বলের উপাংশগুলো কম হবে, তাহলে সেক্ষেত্রে Rx এর মানটা অনেকটা কমে যায়। এবং সেক্ষেত্রে লিমিটিং ফ্রিকশনের থেকে Rx এর মান কম হয় বলে আমরা হাঁটতে পারি। কিন্তু যদি আমি বড় বড় পা ফেলে হাঁটি তাহলে সেক্ষেত্রে দেখা যায় Rx এর মানটা F এর থেকে অনেক বেশি। যদি ঘর্ষণ বল Rx এর সঙ্গে সমান হয় অথবা ঘর্ষণ বলটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আমাকে হাঁটতে সাহায্য করে। কিন্তু আমার বলটা, প্রযুক্ত বলটা, মানে আমি হাঁটার জন্য যে বলটা আসছে সেটা যদি ঘর্ষণ বলের থেকে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা বাড়তি রেজাল্ট্যান্ট ফোর্স চলে আসছে। সেই বাড়তি রেজাল্ট্যান্ট ফোর্সটা কি করবে, আমাকে উল্টে ফেলতে হবে। বোঝা গেল? তাহলে আমি বুঝতে পারলাম প্রথম কথা হচ্ছে আমি যখন হাঁটার চেষ্টা করছি আমি আমার পা দিয়ে ভূমির ওপর একটা বল প্রয়োগ করছি, এবং ভূমিও অ্যাজ এ কনসিকুয়েন্স অফ নিউটনস থার্ড ল আমার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, সেটাকে আমি আর দিয়ে দেখিয়েছি। এবার এই আরটাকে আমি দুটো উপাংশে ভাঙলাম, একটা Rx, একটা Ry, একটা আনুভূমিক উপাংশ আর একটা উল্লম্ব উপাংশ। তো এখানে উল্লম্ব উপাংশটা কি করছে, উল্লম্ব উপাংশটা আমার ওজনটাকে কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে, বা বলতে পারো ওজনটাকে প্রতিমিত করছে, আমার ওজনটা এক্ষেত্রে ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু আনুভূমিক যে বলটা কাজ করছে সেই আনুভূমিক বলটা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তো সেই আনুভূমিক বলটা আসছে কোত্থেকে, সোর্স কি? তুমি মনে রাখবে সেই আনুভূমিক বলটার সোর্স হচ্ছে ফোর্স অফ ফ্রিকশন। এবং যদি এই বলটা ফোর্স অফ ফ্রিকশনের থেকে কম হয়, স্ট্যাটিক ফ্রিকশন মানে লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয়, তাহলে সেক্ষেত্রে আমার হাঁটতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যখনই আমার Rx এর মানটা F এর থেকে বড় হয়ে যাবে বা Fs এর থেকে বড় হয়ে যাবে তখন আমি কিন্তু বলবো যে আমার গতিশীলতার জন্য যে ফোর্সটা তৈরি হচ্ছে সেটা ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম করে যাচ্ছে। এবার ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম করলে কি হয় তুমি জানো, বস্তু গতিশীল হয়। যতক্ষণ না
যতক্ষণ পর্যন্ত ক্রিয়াশীল বলটা এফএস এর থেকে কম হবে ততক্ষণ বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। কিন্তু যখনই তুমি খেয়াল করে দেখবে যে অ্যাপ্লাইড ফোর্স ইজ গ্রেটার দ্যান দ্য লিমিটিং ফ্রিকশন, তখন কিন্তু বস্তু আর সাম্যাবস্থায় থাকে না, বস্তু তখন এগিয়ে চলার চেষ্টা করে। তাহলে এখানেও তাই, যখন তোমার আর এক্স এর মানটা এফ এর থেকে বেশি হয়ে যাবে তখন যে বাড়তি পরিমাণ বল চলে আসবে, সেই বাড়তি পরিমাণ বলটা তোমাকে সামনের দিকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে এবং সেটা কখন হয়? যদি আমি বড় বড় পা ফেলে হাঁটি। বড় বড় পা ফেলে হাঁটতে গেলে পি এর মান বাড়ে, আর এর মান বাড়ে, আর এক্স এর মান বাড়ে। কিন্তু ছোটো ছোটো পা ফেলে হাঁটা মানে আমি আস্তে আস্তে বল প্রয়োগ করছি, পি এর মান কমবে, অ্যাজ এ কনসিকুয়েন্স দ্য ম্যাগনিটিউড অফ আর উইল রিডিউস, অ্যান্ড অ্যাজ এ কনসিকুয়েন্স আর এক্স অ্যান্ড আর ওয়াই উইল অলসো রিডিউস। ঠিক আছে?